বিতর্কে স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত ব্রিফিংয়ে এসে ভুল তথ্যের ছড়াছড়ি, মন্ত্রণালয়ে চরম সমন্বয়হীনতা, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। মধ্যপ্রাচ্যে আক্রান্ত হাজারো প্রবাসী, কাজ নেই, আছে খাদ্য সংকট, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় দূতাবাস। করোনার থাবায় কাঁদছে ইউরোপ আমেরিকা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 1,65,000। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং আন্তরিকতার অভাবে রাজধানীতে লকডাউন হয়েছে কয়েকটি হাসপাতাল, গাইডলাইন মানার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, 8 গ্রাম লকডাউন বাস্তবায়নে ব্যাপক পুলিশ মোতায়েন। এবং করোনার প্রভাবে কৃষিতে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা, বোরো ধান তুলতে শ্রমিক সরবরাহ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। স্বাগত সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে নিয়ে সমালোচনা ও বিতর্ক যেন শেষ হচ্ছে না। কারণে অকারণে গণমাধ্যমের সামনে এসে প্রায় ভুল তথ্য উপস্থাপনের পাশাপাশি গুলিয়ে ফেলেন তিনি। প্রশ্ন উঠেছে, মুখ দেখাতেই কি তিনি গণমাধ্যমের সামনে আসেন? একই সঙ্গে অভিযোগ উঠেছে, সমন্বয়হীনতার কারণে দেশে করোনা পরিস্থিতি সামাল দিতে তিনি ব্যর্থ হয়েছেন, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। গত বছর জুলাই মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল চরমে। এমন অবস্থায় পরিবারসহ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মালয়েশিয়ায় অবকাশ যাপনে যান। সে সময় এটি সব মহলে সমালোচিত হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 23 মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও পিপিইর তেমন প্রয়োজন নেই। এমন বক্তব্য চিকিৎসক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এখনো তো পিপির অত প্রয়োজন নাই, তারপর আমরা লক্ষ লক্ষ পিস আমরা এখন বানিয়ে রেখেছি। 29 মার্চ পিপিইকে পিপিপি বলে হাসির খোরাক হন স্বাস্থ্যমন্ত্রী। একবার দুইবার নয়, অন্তত 20 বার তিনি পিপিপি বলেন। আমরা পিপিপি শুধু আমাদের হাসপাতালগুলোকে দিয়ে থাকি, আমাদের অন্যান্য সংস্থাকে তারা নিজেরাই ক্রয় করে ব্যবহার করবে। একই ভুল তিনি পরের দিন 30 মার্চও করেন। পিপিপি গুলো যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে 2 দিন পর পিপিই শুদ্ধভাবে বলেন তিনি। তবে এসব নগণ্য। তার বিরুদ্ধে বড় অভিযোগ সমন্বয়হীনতা নিয়ে। তার প্রমাণ পাওয়া যায় 6 এপ্রিল। স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআর এর পরিচালক করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছিলেন। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 4 জন। মোট এ পর্যন্ত মৃত্যুবরণ করলো 13 জন। গত 24 ঘন্টায় মৃত্যু 3টি, সর্বমোট 12। 15 এপ্রিল প্রেস রিলিজ দেখে পড়ার সময় করোনায় শনাক্তের সংখ্যা পরীক্ষা করার চেয়ে বেশি বলেন। তবে ব্রিফিং এর শেষ দিকে বিষয়টি তাকে কেউ ধরিয়ে দিলে তিনি ভুল শুধরে সঠিক সংখ্যাটা বলেন। করোনায় আক্রান্ত হয়েছে 2019 এবং মোট আক্রান্ত হয়েছে 1231, শনাক্ত হয়েছে 219। আমাদের শনাক্ত সংখ্যা যেটা করা হয়েছে 219। সাম্প্রতিক N95 মাস্ক সরবরাহ নিয়ে প্রশ্ন উঠেছে। মাস্ক সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পারিবারিক সম্পর্ক আছে এমন অভিযোগও রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যে করোনা আক্রান্ত হচ্ছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। এ পর্যন্ত শুধু কাতারেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 500। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের অস্বাস্থ্যকর ও অসচেতন জীবনযাপনের ফলেই এই অঞ্চলের 10টি দেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। সেই সঙ্গে করোনার প্রভাবে কাজ না থাকায় তীব্র হচ্ছে খাদ্য সংকটও। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলো। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমান, কাতার সহ এই অঞ্চলের 10টি দেশে অন্তত 1,03,00,000 বাংলাদেশি গেছেন জীবিকার খোঁজে। বিশ্বের অন্য অঞ্চলের মতো মরণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতেও, যেখানে হু হু করে বাড়ছে বাংলাদেশি আক্রান্তের সংখ্যাও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে মধ্যপ্রাচ্যে প্রায় 10টি দেশ থেকে বাংলাদেশি আক্রান্তের তথ্য সংগ্রহ করেছে নিউজ 24। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা যখন 2,000 ছাড়িয়েছে, তখন মধ্যপ্রাচ্যের দেশ শুধু কাতারেই আক্রান্ত কমপক্ষে 508 জন বাংলাদেশি, যা দেশটিতে মোট আক্রান্তের 1/4। দেশটিতে মারা গেছেন অন্তত 4 জন বাংলাদেশি। সৌদি আরবে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে, মারা গেছেন অন্তত 16 জন। কুয়েতে আক্রান্তের সংখ্যা 150 ছুঁই, মারা গেছেন 1 জন। বাহরাইনে মৃত্যুর খাতায় নাম ওঠেনি কোনো বাংলাদেশির, তবে আক্রান্ত প্রায় 100। ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত 33, মারা গেছেন 5 জন। বেসরকারি সূত্রে লেবাননে আক্রান্ত অন্তত 3 জন। ওমান, মিশর, জর্ডান ও ইরাক সরকার আলাদাভাবে কোনো বিদেশি নাগরিকের তথ্য না দিলেও বেসরকারি সূত্রে এসব দেশেও অনেক বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার কারণে মধ্যপ্রাচ্যে এত বেশি বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন। সেই সাথে কাজ না থাকায় বাড়ছে তীব্র খাদ্য সংকটও। এতে দূতাবাসের উপর বাড়ছে প্রবাসীদের ক্ষোভ। দিন দিন করোনা বাড়িয়ে যাইতেছে, এখন আমরা কি করব, কিভাবে খাবো, কিভাবে থাকবো, রুম ভাড়া কিভাবে দিব, আমরা এখন খুবই আতঙ্কে আছি। কেউ হাসপাতালে যাইতেছে, কেউ আসতেছে, দিন রাত 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের ডাক শুনতেছি। কোনো গভর্নমেন্ট থেকে কোনো সহায়তা এখনো পাইনি, ভবিষ্যতেরটা বলতে পারতেছি না। বেশিরভাগ দেশের সরকার প্রবাসীদের সুরক্ষায় কাজ করলেও ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলো। ইকোনমিক অ্যাক্টিভিটি যেহেতু বন্ধ হয়ে গেছে, ওদের সমস্যা হচ্ছে, তো এটা এদেরকে আমরা মোটামুটি ওই যে খাদ্য সহায়তা দিচ্ছি আর কি। এইটা যদি বেশি লিঙ্কার করে তখন হয়তো এটা একটু সমস্যা দেখা দিবে। মহামহিম বাদশাহ ইতিমধ্যে সকল সৌদি নাগরিকের পাশাপাশি বৈধ অবৈধ অভিবাসীদের জন্য করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। সৌদি আরবের সকল আইন কানুন মেনে চলার জন্য সকল বাংলাদেশি অভিবাসীকে আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতিতে কোনো কোনো দেশ অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারকে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক অশনি সংকেত। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। শুরুতেই বৈশ্বিক অবস্থা। কোভিড-19 প্রাদুর্ভাবে থামছে না মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় নতুন করে 4,957 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে 1,65,000-এ। তবে গেল দুদিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও আক্রান্ত বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে মোট 24,06,000-এর বেশি মানুষ। এর মধ্যে সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। রোববার দেশটিতে নতুন করে 1,534 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 40,548 জনে। আবার নতুন করে 25,000 মানুষ আক্রান্ত হওয়ায় সেখানে মোট সংক্রমণ হয়েছে 7,64,000-এর বেশি মানুষ। এছাড়া ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানিতে মৃত্যুর হার কমতে শুরু করেছে। তবে ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যে মৃত্যু ও আক্রান্তের হার অন্যান্যদের তুলনায় কিছুটা বেশি। ব্রিটেনে নতুন করে 596 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 16,060 জনে। তবে এছাড়া নতুন সংক্রমণের ঝুঁকি সৃষ্টি হয়েছে তুরস্ক, কানাডা ও বেলজিয়ামে। চলতি সপ্তাহে সেখানে সংক্রমণ বেশ দ্রুততার সঙ্গে বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লকডাউনের কারণে বিবাহ ইচ্ছুকদের অনলাইনে বিয়ে করার ব্যবস্থা করতে যাচ্ছে কর্তৃপক্ষ। গভর্নর অ্যান্ড্রু কুমো এ বিষয়ে এক নির্দেশে রোববার স্বাক্ষর করেছেন। অন্যদিকে দীর্ঘ 6 সপ্তাহের লকডাউন শেষে স্পেনের শিশুদের বাড়ির বাইরে বের করার অনুমতি দিয়েছে প্রশাসন।
দর্শক, যুক্তরাষ্ট্রের সবশেষ অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এখনো সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? অবস্থা কিছুটা আসলে উন্নতির দিকে যাচ্ছে। গতকাল পর্যন্ত প্রতিদিন গড়ে মৃত্যুর হার ছিল 2000-এর উপরে। আজ সেটি কমে প্রায় 1500-এর মতো গত 24 ঘন্টায়। নিউ ইয়র্কের অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে। গত 2 সপ্তাহের মধ্যে গত 24 ঘন্টায় আসলে সবচেয়ে কম সংখ্যক মানুষ মারা গেছে। তাও কম নয়, আসলে 500 জন মানুষ মারা গেছে গত 24 ঘন্টায়। কিন্তু এর আগে এই সংখ্যা আরো অনেক বেশি ছিল। আক্রান্তের সংখ্যাও প্রতিদিন নতুন যারা আক্রান্ত হচ্ছে সেই সংখ্যাও কিছুটা কমছে। ফলে আশার আলো দেখছে নিউ ইয়র্ক। যদিও অন্যান্য স্টেটে সংক্রমণ বাড়ছে, এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে দেশের অর্থনীতি সচল করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছেন। তার যারা পরামর্শক রয়েছেন, বিশেষ করে করোনা ভাইরাস সংক্রান্ত যে টাস্ক ফোর্স রয়েছে তার অন্যতম প্রধান ডক্টর অ্যান্থনি ফাউচি, তিনি বলছেন যে দেশ সচল করতে হলে আসলে পর্যায়ক্রমে ধীরে ধীরে এগোতে হবে এবং তার আগে দরকার ম্যাসিভ একেবারে গণহারে পরীক্ষা করার ব্যবস্থা করা, যাতে করে প্রতিটি মানুষ যারা ঘরের বাইরে যাবে তাদের র্যান্ডমলি পরীক্ষা করা এবং যারা পজিটিভ শনাক্ত হবে তাদেরকে বিচ্ছিন্ন রাখা এবং যারা সুস্থ থাকবে তারা কাজে যোগ দিতে পারবে। এরকম একটি ধীরে ধীরে অগ্রসর না হলে আসলে এই ভাইরাস নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে যাবে। এর বাইরে আমেরিকার বিভিন্ন স্টেটে আসলে এখন বিক্ষোভ চলছে। তারা অনেকে বলছেন যে তারা আর ঘরে থাকতে চাচ্ছেন না। 1 মাস সময় ধরে ঘরে থাকার কারণে অনেক মানুষ বেকার হয়ে গেছেন। অনেকে খাবারের সংকটে পড়েছেন এবং আগামী দিনগুলো নিয়ে অনেকের অনিশ্চয়তা রয়েছে। সবকিছু মিলে অনেকেই মনে করছেন, বিশেষ করে যারা বিক্ষোভ করছেন বিভিন্ন স্টেটে, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক, এমনটাই গণমাধ্যমের খবরগুলো বলছে। তার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানুষকে ঘরের বাইরে বেরিয়ে আসার জন্য বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য, টুইটও তিনি করেছেন। ধারণা করা হচ্ছে যে সেই প্রেক্ষিতেই আসলে এই বিক্ষোভগুলো হচ্ছে এবং যে সমস্ত স্টেটে ডেমোক্রেট গভর্নর রয়েছে মূলত সেই স্টেটগুলোকে টার্গেট করে বিক্ষোভ হচ্ছে, এমনটা প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। এই ক্ষেত্রে নিউ ইয়র্কের গভর্নরের সঙ্গে প্রেসিডেন্টের আসলে সংঘাত খুবই চরম আকার ধারণ করেছে এবং একজন আরেকজনকে যেভাবে পাল্টা আক্রমণ করছেন, এরকম একটা দুর্যোগপূর্ণ অবস্থায় এটি মানুষের একটা শঙ্কা তৈরি করেছে। কারণ সাধারণ মানুষ মনে করছে যে আসলে দুর্যোগ পরিস্থিতির মোকাবেলায় ফেডারেল সরকারের সঙ্গে স্টেট গুলোর যে সমন্বয় দরকার এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক করা দরকার, সেই বিষয়ে মানুষের ভিতরে উদ্বেগ বাড়ছে। এর বাইরে বাংলাদেশি কমিউনিটিতে, নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে আসলে শোকের ছায়া বইছে এবং প্রতিদিন কারো না কারো মৃত্যু আমরা পাচ্ছি। এখন পর্যন্ত 2 শতাধিক মানুষ বাংলাদেশের খবর পাওয়া গেছে। সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সুলতানা রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কেন এমন হলো, কেন এত প্রবাসী আক্রান্ত হলেন, এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনস স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়েও বিশ্লেষণ করেছেন তিনি। সংক্রমণের মাত্রা অত্যন্ত ব্যাপক। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশি না, বাংলাদেশের বাইরেও যারা আছেন তারাও এতে আক্রান্ত হয়েছেন। স্থানীয় মার্কিনী নাগরিকরা তো অবশ্যই। তার একটা অন্যতম কারণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বদলে অন্যদিকে নজর দিয়েছেন। প্রেসিডেন্ট নিজে সেটা অস্বীকার করেছেন যে আসলে এর মাত্রা কতটুকু। যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো নেওয়া হয়নি এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার উপর যে চাপ পড়েছে সেই চাপের জন্য আসলে তারা প্রস্তুত ছিলেন না। এগুলি সবই আসলে সংকট তৈরি করেছে, সকলের জন্য সংকট তৈরি করেছে। এবং এক্ষেত্রে যারা ইমিগ্রেন্ট তাদের এবং খ্রিস্টাঙ্গ তারা আসলে বড় রকমের সংকটে পড়েছে। তার কারণ হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতিতেই তারা বিভিন্ন রকম স্বাস্থ্য সুবিধা বঞ্চিত হন। যেমন ধরুন যে কৃষ্ণাঙ্গরা যে সমস্ত পরিস্থিতিতে থাকে সেগুলো আসলে খুব স্বাস্থ্যকর পরিস্থিতির জন্য অনুকূল নয় এবং তাদের জন্য বিভিন্ন রকম কাজে যুক্ত থাকতে হয়, এগুলো তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। একইভাবে যদি দেখেন বাংলাদেশিদের ক্ষেত্রে এবং যে কোনো অভিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে
সেটা হচ্ছে যে তাদেরকে এমন সব পরিস্থিতির মধ্যে মোকাবেলা করতে হয়, এমন সব অস্বাস্থ্যকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়, সেগুলো একটা বড় কোনো সংকট তৈরি হয়েছে। সবশেষে যেটা বাংলাদেশিদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে নিউ ইয়র্কে যে সমস্ত বাংলাদেশি ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে খানিকটা সচেতনতার অভাবও আসলে লক্ষ্য করা গেছে। গোড়াতে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলোর ব্যাপারে তারা আসলে খুব আন্তরিকতার সঙ্গে সেগুলো অনুসরণ করেছেন এমন কোন রকম উদাহরণ নেই। অনেক ক্ষেত্রেই তারা সেগুলি অনুসরণ না করার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় সংকটটা দেখা দিয়েছে যে বাংলাদেশে যে সময়গুলি পাওয়া গিয়েছিল সেগুলো যথাযথভাবে ব্যবহৃত হয়নি। তখন সরকারের পক্ষ থেকে যে সমস্ত আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে যে দেশ প্রস্তুত আছে, বাস্তবে সেটা নেই। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যতটা ভঙ্গুর সেটা আসলে বিবেচনায় নেওয়া হয়নি কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে এবং এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়েছে, এই অর্থে যে সরকারের পক্ষ থেকে এর যে মাত্রা কত হতে পারে সেটা খানিকটা ছোট করে দেখানো হয়েছে এবং ব্যাপকভাবে নিজের মধ্যে প্রচারণা করা হয়নি। সেদিক থেকে আমরা বলতে পারি যে একদিক থেকে যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে তথ্য লোকজন যেভাবে জেনেছেন সেই পরিস্থিতি আরো অনুকূল হতো যদি গোড়াতে ট্রাম্প প্রশাসন এই বিষয়ে খুব সুস্পষ্ট অবস্থান নিত, যদি তা না। দর্শক, যুক্তরাষ্ট্রের ইলিয়ান্স স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াদ সে দেশের করোনা পরিস্থিতির বিশ্লেষণ জানাচ্ছিলেন। এদিকে যুক্তরাজ্যে লকডাউন বাড়ানো হয়েছে আরও ৩ সপ্তাহ। মহামারীতে বিপর্যস্ত ইউরোপের সঙ্গে প্রাণহানিতে পাল্লা দিচ্ছে যুক্তরাজ্য। লন্ডন থেকে ইংল্যান্ডের সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী আসম মাসুম। মৃতের সংখ্যা প্রতিদিন 900 ছাড়িয়ে গিয়েছিল। আজকে একটু আশার খবর হচ্ছে যে কমে সেটি প্রায় 596 জনে পৌঁছেছে এবং সেটি মৃত্যুর সংখ্যা কমলেও কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আজকে এখন পর্যন্ত আমাদের হাতে কোনো ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি মারা যাওয়ার খবর আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছেনি, কিন্তু প্রতিদিনে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন সোর্স থেকে আমরা খবর পাচ্ছি প্রবাসী বাংলাদেশি মারা যাচ্ছেন। প্রবাসী বাংলাদেশি মারা যাওয়ার কোনো তথ্য আসলে সরকারিভাবে ওইভাবে এখন পর্যন্ত কোনো কমিউনিটি ভিত্তিক তথ্য আসলে প্রিজার্ভ করা হচ্ছে না বা আমাদেরকে দেওয়া হচ্ছে না। তবে আমাদের বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 100-র উপরে প্রবাসী বাংলাদেশি মারা গিয়েছেন। এছাড়া যেটি আপনারা জানেন যে কালকের পরে মানে মঙ্গলবারে হচ্ছে ব্রিটেনের রানীর 94তম জন্মদিন। সেই জন্মদিনের আনুষ্ঠানিকতা অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে। সেখানে সশস্ত্র বাহিনীর যে আনুষ্ঠানিকতা ছিল সেটিকে বাতিল করা হয়েছে। স্কুল খুলে দেওয়ার ব্যাপারে আজকে একটি তথ্য এসেছে, সেটি হচ্ছে যে এই সামার বলতে আপনারা জানেন যে এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত যে সামার, এই সামারের সিজনে আর স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই। এটুকু পর্যন্ত আজকে তাদের সরকারি যে ব্রিফিং সেই ব্রিফিংয়ে বলা হয়েছে। এছাড়া লন্ডনের মেয়র আপনার আজকে ঘোষণা করেছেন যে লন্ডনের ভিতরে যে ট্রান্সপোর্ট আছে বাস, সেই বাসের তিনি আজকে যে বাসের ভাড়া সেটি আজকে ফ্রি করে দিয়েছেন, কারণ 21 জন ট্রান্সপোর্ট কর্মী ইতিমধ্যে মারা গিয়েছেন। আপনারা জানেন যে ব্রিটেনে বাসে চড়তে গেলে সাধারণত ড্রাইভার যে জায়গায় বসে তার পাশেই সেখানে কার্ড টাচ করতে হয়। এতে ড্রাইভারদের ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এই কারণে মূলত যে বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে যাতে মানুষজন পিছনের দরজা দিয়ে উঠে যাতায়াত করতে পারেন। তো এই হচ্ছে আসলে আজকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, লন্ডন থেকে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসম মাসুম। সৌদি আরবে একদিনে 1088 জনের মধ্যে নতুন সংক্রমণ ঘটিয়েছে করোনা ভাইরাস। গতকালও দেশটিতে 5 জনের মৃত্যু ঘটেছে কোভিড-19-এ। দেশটিতে মোট মারা যাওয়া 97 জনের 18 জনই বাংলাদেশি। সৌদি আরবের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। 24 ঘন্টায় সৌদি আরবে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1088 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9362 জন। এছাড়াও গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন, মোট মৃতের সংখ্যা 97 জন। এছাড়াও
রিকভারি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1398 জন। তো গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যেসব এলাকায় এই আক্রান্তের সংখ্যা 3 ডিজিট অতিক্রম করেছে, এই সমস্ত শহরের মধ্যে রয়েছে মক্কা 251 জন, জেদ্দা 210 জন, দাম্মামে 194 জন, মদিনায় 177 জন এবং হুবুব শহরে 123 জন। তো সৌদি সরকার কিন্তু এই করোনার বিস্তার রোধ করতে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জানেন যে আগামী সপ্তাহ থেকেই শুরু হবে পবিত্র রমজান। তো এই রমজানের সময় কিন্তু সৌদি আরবের প্রতিটা মসজিদ বন্ধ রাখার জন্য বলা হয়েছে, শুধু আজান হবে কিন্তু নামাজ হবে না। এছাড়া পবিত্র মসজিদে নববী এবং মসজিদে হারামে কিন্তু সীমিত পরিসরে তারাবির নামাজ আদায় হবে বলে জানিয়েছেন এবং বলা হয়েছে যে এই মসজিদের যে প্রধান ফটকগুলো রয়েছে সেখানে কিন্তু থার্মাল স্ক্যানার ক্যামেরা বসানো হয়েছে এবং সেই ক্যামেরা দিয়ে কিন্তু একসাথে 9 মিটার দূর থেকে 25 জন করে মানুষকে তারা স্ক্যানিং করতে পারবে। এবার হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। আবারও দেশের খবর। দেশে করোনা আক্রান্ত হয়ে নতুন 7 জন সহ মোট 91 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নতুন করে সংক্রমণ ঘটেছে আরও 312 জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। টেস্ট করা হয়েছে গত 24 ঘন্টায় 2634 এবং মোট টেস্ট করা হয়েছে 23,825। করোনায় আক্রান্ত হয়েছে 312 এবং মোট আক্রান্ত হয়েছে 2456। মৃত্যুবরণ করেছে, আমরা দুঃখের সাথে বলি, মৃত্যুবরণ করেছে 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 91 জন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জানা যায় লাখো মানুষের উপস্থিতির ঘটনায় ব্যর্থতার দায় এনে এবার সার্কেল এএসপি মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে আশপাশের 8টি গ্রাম লকডাউন করা হয়। ঘটনার ব্যর্থতার দায়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন এবং তদন্ত কর্মকর্তা নুরুল হককে দায়িত্ব থেকে সরানো হয়। এসবের পাশাপাশি ঘটনা তদন্তের জন্য 3 সদস্যের কমিটিও গঠন করেছে পুলিশ সদর দপ্তর। ওই কমিটিতে চট্টগ্রাম রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। কমিটিকে 22 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। করোনা সংক্রমণের এই ভয়াবহ সময়ে একজন বিশিষ্ট আলেমের জানাজায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ নিয়ে একই সঙ্গে ক্ষোভ ও সমালোচনা চলছে দেশ জুড়ে। পুরোপুরি মানা সেটা একদম 100% আমরা করছি এবং আমাদের এখানে প্রচুর ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একেবারেই যেটা আমরা 100% লকডাউন বলছি, কোনো লোক বাড়ি থেকে বের হচ্ছে না। সরাইল উপজেলায় জানা যায় যে গণজমায়েত হয়েছে, তাতে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে এই জেলার জন্য। রোগীদের ভুল তথ্য শুধু নয়, বরং কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং আন্তরিকতার অভাবে রাজধানীতে বেশ কয়েকটি হাসপাতাল লকডাউন করা হয়েছে বলে মনে করেন আইইডিসিআর এর উপদেষ্টা মোশতাক হোসেন। তার মতে হাসপাতাল কর্তৃপক্ষ গাইডলাইন অনুসরণ না করাতে রোগীরা যেমন হেনস্থার শিকার হচ্ছেন, তেমনি স্বাস্থ্যকর্মীরাও হচ্ছেন আক্রান্ত। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা উপসর্গের তথ্য গোপন করা যাবে না, তথ্য গোপন করা হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আরও জানাচ্ছেন তানসির মেহেদি। প্রাণঘাতী ভাইরাস করোনা ছবল হানার পর রাজধানীসহ সারা দেশে লকডাউন হয়েছে বেশ কয়েকটি হাসপাতাল ও হাসপাতালের বিভিন্ন ইউনিট। বলা হচ্ছে রোগীদের করোনা উপসর্গ থাকা সত্ত্বেও তারা তথ্য গোপন করার কারণে আক্রান্ত হয়েছেন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা। এমন পরিস্থিতিতে করোনা সামাজিক সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয় হাসপাতালগুলো। ফলে সংকটকালে সংকুচিত হয়ে আসছে চিকিৎসা সেবার পরিধি। রোগীদের মিথ্যে বলা বা তথ্য গোপনের অভিযোগ মানতে নারাজ বিশেষজ্ঞরা। তাদের দাবি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। রোগীকে এইভাবে ঢালাওভাবে দোষারোপ করার বিষয় নয়। যদি সেই পরিবেশ থাকে যে তিনি যদি তথ্যটা দেন তাহলে তার চিকিৎসা হবে, তাকে তাড়িয়ে দেওয়া হবে না, তাহলে কিন্তু রোগী অবশ্যই তার রোগের বিষয়ে চিকিৎসকের কাছে।
বিশেষজ্ঞদের দাবি, করোনা সংক্রমণের এ সময়ে হাসপাতালগুলোতে রোগীদের বাছাই করার জন্য বিশেষ কক্ষ স্থাপন করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য গাইডলাইন করা হয়েছে। সেটা কাগজে কলমে হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নিলেও বাস্তবে তা মানা হচ্ছে না। একটা ট্রায়াজিং রুম থাকা দরকার। যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই তার নমুনাটা নিয়ে সেই টেস্টিং সেন্টারে পাঠাতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই টেস্টের ফলাফল না আসবে, সেই হাসপাতালে সেই ট্রায়াজিং আইসোলেশন রুমে সেই রোগী থাকবে, তাকে বের করে দেওয়া যাবে না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষগুলো সবাই এই বিষয়ে আন্তরিক সেটা বাস্তবায়ন করছেন না। এই জন্য একদিকে যেমন রোগীদের হেনস্থা হচ্ছে, অন্যদিকে যারা চিকিৎসা দিচ্ছেন তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। নিজের স্বার্থের জন্য হলো রোগীরা যাতে তথ্য গোপন না করে সেই পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ভাইরাসটা যে কারো হতে পারে, এখানে অপরাধ বোধ হওয়ার কোনো কারণ নেই, নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই, এবং অবশ্যই এটা জানালে বলতে তার জন্য ভালো, তার পরিবারের জন্য ভালো। সম্পূর্ণ তথ্য যদি গোপন করে তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, তাদেরকে জরিমানা করা হবে। সংকটকালে হাসপাতালগুলো যাতে গাইডলাইন মেনে চিকিৎসা সেবা দেয় সেই নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। নির্ধারিত সময়ের আগেই দৃশ্যমান হতে শুরু করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতাল। চিকিৎসক ও নার্স চেম্বারের কাজ প্রায় শেষের দিকে। রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে সারিবদ্ধ বেড। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। দ্রুতগতিতে প্রস্তুত করা হচ্ছে দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতালটি। আগামী 25 এপ্রিলের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে হাসপাতালটি বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে দিনরাত এক করে এগিয়ে চলেছে এখানকার কাজ। আইসিসিবির এক্সপো টেন্ট সেন্টার প্রাঙ্গণে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে চিকিৎসক ও নার্স চেম্বারগুলো। সংযোগ দেওয়া হচ্ছে বৈদ্যুতিক লাইন। রবিবার সকালে নির্মাণ কাজের তদারকি করতে এসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই প্রকৌশলী আশা প্রকাশ করে বলেন, 12 এপ্রিল কাজ শুরু হওয়া এই অস্থায়ী হাসপাতালের নির্মাণ কাজের সময়সীমা 15 দিন থাকলেও এর আগেই তা স্বাস্থ্য অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। মাননীয় প্রধান প্রকৌশলীর সার্বক্ষণিক নেতৃত্বে আমরা আশা করি যদি প্রকৃতি আমাদেরকে সহায়তা করে তাহলে আমরা আশাবাদী যে আমরা 25 তারিখের মধ্যে আমরা আমাদের টার্গেট অর্জন করতে সমর্থ হব। অবকাঠামোগত কাজ আমাদের শুধু প্লেসমেন্ট করতে বাকি। আমাদের 2-3টা হল রুমে অলরেডি আমরা বেড প্লেস করে ফেলেছি। এছাড়া আইসিসিবির মূল ভবনগুলোর ভেতরে সারিবদ্ধভাবে আক্রান্ত রোগীদের জন্য সাজানো হচ্ছে বেড। পুরো হাসপাতালে আইসোলেশন বেড হবে 2013টি। ট্রেড সেন্টারে প্রতি ক্লাস্টারে 248টি করে মোট 6টি ক্লাস্টারে 1488টি বেড বসবে। আর 4 নম্বর হলে রাখা হবে 71 বেডের আইসিইউ ইউনিট। করোনা সংক্রমণে আক্রান্তদের চিকিৎসা দিতে সরকারকে 5000 শয্যার একটি সমন্বিত অস্থায়ী হাসপাতাল তৈরির প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পরে সরকার প্রধানের সম্মতি সাপেক্ষে এর বাস্তবায়ন এখন চলমান। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। করোনার প্রভাবে প্রায় বন্ধ হয়ে গেছে সব ধরনের উৎপাদন। একমাত্র কৃষি উৎপাদনই আশা টিকিয়ে রাখছে দেশের। তবে সেই কৃষিতেও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বোরো ধানের মৌসুমেও যথাসময়ে ধান তোলা নিয়ে ঘোর কাটছে না। বিশেষজ্ঞরা বলছেন, ধান কাটতে শ্রমিক সরবরাহ নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে। সুলতান আহমেদের রিপোর্ট। করোনার প্রভাবে সংকটে পুরো বিশ্ব। সামনের দিনগুলোয় তীব্র হতে পারে খাদ্য সংকট। এই অবস্থায় পৃথিবীর প্রায় সব দেশ নিজেদের খাদ্য মজুদের দিকে গুরুত্ব দিচ্ছে। কমে গেছে এক দেশ থেকে অন্য দেশে খাদ্য রপ্তানিও। সরকারি হিসেবে বাংলাদেশে প্রায় 1 বছরের চাল মজুদ থাকার কথা বলা হলেও পরিস্থিতি বিবেচনায় তা কতদিন চলবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এজন্য বর্তমানে জমিতে থাকা বোরো ধানকে অন্যতম ভরসার জায়গা হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি ঢল বা আগাম বন্যা আসার আগেই ধান সংগ্রহের কথা বলছেন তারা। বোরোর কারণেই কিন্তু আজকে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সম্ভব হয়েছে, এবং আমরা দেখছি যে গত 10 বছর যাবৎ আমরা উপর্যুপরি বোরোতে বাম্পার ফলন দিয়ে আসছি। স্বাভাবিক সময়ে আমাদের বোরোতে শ্রমিক সংকট থাকে, তার মধ্যে করোনা ভাইরাসের মহামারীর কারণে সংকটটি আরও প্রকট হয়েছে। হাওড়াঞ্চলে এবার সংকট কিছুটা ভিন্ন। করোনার প্রভাবে প্রতি বছরের মতো উত্তরাঞ্চল সহ অন্যান্য জেলা থেকে শ্রমিক আসতে পারছেন না। ফলে যথাসময়ে ধান কাটতে পারবে না বলে শঙ্কিত কৃষকরা। অন্যদিকে উত্তরাঞ্চলের জেলাগুলোয় শ্রমজীবী মানুষ বসে আছে, নেই কাজের সুযোগ। ধান কাটা বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ। ধান কাটার গেলে 10,000 টাকা এলে খুব সুখে সংসার করতে হয়। কৃষকরা, শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই ফসলগুলো কাটবেন।
বিশেষজ্ঞরা বলছেন হাতে সময় কম, তাই এখনই এ বিষয়ে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশে যে মোটামুটি 34 মিলিয়ন মেট্রিক টনের মতো চাল উৎপাদন হয় প্রতি বছর, তার 61 ভাগই কিন্তু হচ্ছে বোরো ধান। যারা ধান কাটবে বিশেষ ব্যবস্থায় তাদেরকে ধান কাটার ব্যবস্থা নিতে হবে এবং পরিকল্পনা করতে হবে কতখানি দূরত্বে কোন ধরনের স্বাস্থ্যবিধি মেনে তারা ফসল কাটবেন সেই নীতিমালা করা যেতে পারে। এছাড়া মাঠ থেকে ধান তোলার পরও যেন কৃষক ন্যায্য মূল্য পায় সেই দিকে সরকারকে নজরদারির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। ঘুষ লেনদেন, চোরাই গাড়ি বা মোবাইল চক্রের সমন্বয় ও অসহায়কে হেনস্থা করার আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর বাড্ডা থানা। ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসব চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন কর্মকাণ্ড দেখারও যেন কেউই নেই। বিস্তারিত আলী তালুকদারের রিপোর্টে। বাড্ডা থানা রাত গভীর হওয়ার সাথে সাথে বাহিরে জড়ো হতে থাকে আটককৃতদের স্বজন ও এক শ্রেণীর দালাল সিন্ডিকেট। বেড়ে যায় থানার তদবির বাণিজ্য। এই সিন্ডিকেটের কাজ আটককৃতদের সাথে স্বজনদের দেখা করিয়ে দেয়া সহ ভেতরে খাবার পাঠানো, যেখানে পুলিশ সদস্যদের দিতে হয় 200 থেকে 1000 টাকা পর্যন্ত। থানার বাহিরে অপেক্ষায় থাকা এক ব্যক্তি জানান, ভেতরে চোরাই গাড়ির মামলা নিষ্পত্তির করা হচ্ছে ওসির হস্তক্ষেপে। মামলা করতে আসছিল, তাই মিটিয়ে দিতে সমাধান করবো কি? হ্যাঁ, হয়ে গেছে, পরে শেষের দিকে গাড়ি স্বামীর হাতে নির্যাতনের শিকার এই কিশোরীর দীর্ঘ অপেক্ষা ও আকুতি বলে দেয় আইনি সহযোগিতার পুরো উল্টো পথে বাড্ডা থানার কর্মকাণ্ড। জিডি বা মামলা করতে কোনো টাকা লাগে না নিয়মে বলা হলেও সাধারণ ডায়েরি বা মামলায় ভুক্তভোগীদের গুনতে হয় 100 থেকে 1000 টাকা। মোবাইল চুরির বিচার করা সহ প্রতিষ্ঠানের লাইসেন্স হস্তান্তরের কাজেও দেখা যায় বাড্ডা থানার পুলিশ সদস্যদের। এ কাজের বিনিময়ে দেখা যায় টাকা লেনদেনের দৃশ্য। দুই পক্ষের কথাতেও তা স্পষ্ট। এদিকে গত 9 এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় থানা এলাকার নানা অনিয়ম, যেখানে 8টি খুনের মধ্যে 3টি হত্যাকাণ্ড রুজু করা হয়। বাড্ডা এলাকায় জুয়া বোর্ড, মাদক বাণিজ্য চলা সহ নানা অনিয়মের বিষয় প্রতিবেদনে তুলে ধরা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে এক বিবৃতি দিয়ে এর বিরোধিতা করা হয়। রমরমা তদবির আর সিন্ডিকেট বাণিজ্যে চলা বাড্ডা থানার এসব কর্মকাণ্ড যেখানে ছবিতেই ফুটে উঠেছে, সেখানে বলার অবকাশ রাখে না কতটা অনিয়মে চলছে বাড্ডা থানা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। আবারও করোনা প্রসঙ্গ। রাজশাহীতে মাঠ পর্যায়ে নমুনা সংগ্রহের ত্রুটির কারণে সক্ষমতা অনুযায়ী নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। আছে উপজেলা থেকে নমুনা আনার যানবাহনেরও সংকট। তবে সিভিল সার্জন বলছেন, সঠিকভাবে নমুনা সংগ্রহ করতে এরই মধ্যে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে প্রতিদিন 94টি করোনার নমুনা পরীক্ষার সক্ষমতা আছে। 5টি নমুনা নিয়ে চালু হওয়া বিভাগীয় এই ল্যাবে বর্তমানে প্রতিদিন 100-এরও বেশি নমুনা আসছে। তবে বেশ কিছু নমুনার প্যাকেটের গায়ে যে আইডি উল্লেখ থাকছে, ভেতরে থাকা নমুনার পাত্রের গায়ে একই আইডি থাকছে না। রাজশাহীতে মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা করোনার নমুনা সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। এতে করে সক্ষমতা অনুযায়ী নমুনা পরীক্ষা করতে পারছে না রাজশাহী মেডিকেল কলেজ। মাঠ লেভেলে কাজ করছে, ওরা হয়তো ঠিক মতন বুঝতে পারে না যে হ্যাঁ কতটুকু কি লিখতে হবে, নাম, বয়স আর হচ্ছে ঠিকানা। গত 1 এপ্রিল পরীক্ষা শুরুর পর শনিবার পর্যন্ত ল্যাবে রাজশাহী বিভাগের 8 জেলার 1212 জনের নমুনা এসেছে, যার মধ্যে 828 জনের নমুনা পরীক্ষা করে ফলাফল IEDCR-এ পাঠানো হয়েছে। সংগ্রহ করা নমুনা কয়েক দফা মনিটরিং করার পর তা ল্যাবে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন জেলা সিভিল সার্জন। একজন যদি নমুনা স্বাক্ষর করে, তাহলে আরেকটা দেখবে যে হ্যাঁ নমুনাটা ঠিক মতন লেবেলিং হয়েছে কিনা, নমুনার কপি পাঠানো হয়েছে কিনা, প্রত্যেকটা নাম ঠিক আছে কিনা, এবং যেখানে পাঠাচ্ছি সেখানে পাঠানোর কোন উপজেলা পাঠাচ্ছি সেটাও আছে।
বিভাগের ৮ জেলা থেকে নমুনা সংগ্রহ করে তা রাজশাহী মেডিকেল কলেজে পৌঁছে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে জেলার বেশ কয়েকটি উপজেলার দূরত্ব সদর থেকে বেশি হওয়ায় নমুনা ল্যাবে নিয়ে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। এ সমস্যার সমাধানে রাজশাহী জেলার জন্য আলাদা যানবাহন দিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। সম্মানজনক একটা সুবিধাজনক একটা ট্রান্সপোর্ট আমি পাই, বা নওগাঁ থেকে আসার পথে হয়তো বাগমারার শ্যাম্পুটা নিয়ে আসলো, হয়তো ইয়াতে থেকে নাটোর বা পাবনা থেকে শ্যাম্পুটা আসার সময় বাঘা হয়ে আসলো, চারঘাট হয়ে আসলো বা পুঠি হয়ে আসলো, তাহলে এই শ্যাম্পুটা যেন আমার কালেকশনের যেন সুবিধা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আরেকটি পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। সেই সঙ্গে খুব দ্রুতই চালু হতে যাচ্ছে বগুড়ায় স্থাপন করা পিসিআর ল্যাব। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। চট্টগ্রামের আরও 3টি হোটেলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাদানকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাখা হবে। এর মধ্যে হোটেল ইমাম নামের একটি হোটেল সহ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত এবং লোক প্রশাসনের হলে রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। তবে হোটেল কর্তৃপক্ষ চান প্রণোদনা এবং সুরক্ষা সামগ্রী। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের 7 দিন চিকিৎসা সেবা শেষে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। করোনা আক্রান্তের ঝুঁকি থাকায় তাদেরকে আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সিভিল সার্জন। পর্যটন হোটেল আমাদের কিছু স্বেচ্ছাসেবক থাকতেছে, প্রয়োজন হলে ওখানে আমাদের চিকিৎসকরাও সামনে ওখানে আশা করি তাদেরও থাকার ব্যবস্থা হবে। এর পাশাপাশি আমি একটু আগেই বলছি, বর্তমানে হোটেল আল ইমামে আমার ডাক্তাররা থাকতেছেন। স্টেশন রোডে যে 3টা হোটেল নির্ধারণ করা হয়েছে, এর আগে চিকিৎসক স্বাস্থ্যকর্মীর 17 জনের প্রথম একটি টিমকে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাখা হয়েছে। পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেল সৈকতে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া জেনারেল হাসপাতালের 17 জনকেও রাখা হয়েছে হোটেল আল ইমামে। তবে পর্যটন কর্পোরেশন সহ হোটেল কর্তৃপক্ষ বলছেন, করোনা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হোটেলে অবস্থান করলেও হোটেল রুম বয়সহ সহযোগিতাকারীদের এখনও দেওয়া হয়নি কোনো সুরক্ষিত পোশাক সহ প্রশিক্ষণ। স্থানীয় কর্তৃপক্ষ যদি আমাদেরকে, যারা আমরা এখানে অবস্থান করতেছি, আমাদের সুরক্ষার জন্য যেন সেই ধরনের প্রশিক্ষণ এবং আমাদের যে সুরক্ষার সামগ্রী আমাদেরকে সরবরাহ করে। আমাদের কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ইকুইপমেন্টসগুলো দরকার, এগুলো আমাদের হাতে এই মধ্যে নেই। তা আমরা আশা করি প্রশাসনকে আমরা জানিয়েছি। বিভিন্ন সেক্টরে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হলেও এখনো আবাসিক হোটেল সেক্টরে দেওয়া হয়নি কোনো প্রণোদনা। এ পরিস্থিতিতে প্রণোদনা চান এ খাত সংশ্লিষ্টরা। বিভিন্ন সেক্টরে সরকার কর্তৃক যে প্রণোদনা দিচ্ছে, আমরা চাই আমাদের আবাসিক হোটেল শ্রমিকদের জন্য সেই প্রণোদনা আমরা আশা করছি। আমাদেরকে যেখানে রেজিস্ট্রেশন করাতে, তাহলে আমাদের প্রতি আরও সরকার একটা দৃষ্টি দিবেন, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই এবং প্রণোদনা দ্বারা অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করা হয়। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এ দুটি হাসপাতালে রয়েছে 34 জন রোগী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র মোহাম্মদ এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে হতদরিদ্রদের 7 মেট্রিক টন জিআরের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কাউন্সিলররা। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বেলাল রিজভির তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্রদের জন্য মাদারীপুর জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে কালকিনি পৌরসভার হতদরিদ্রদের জন্য 4 কিস্তিতে 7 মেট্রিক টন জিআর চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়। সেই চাল ও নগদ অর্থ কাউন্সিলরদের না জানিয়ে মেয়র উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন 8 জন কাউন্সিলর। কাউন্সিলরদের অভিযোগ, মেয়র কোনো সভা না করে এই চাল উত্তোলন করেছেন। কোথায় তা বিতরণ করেছেন তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে পৌরসভার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সরকারের ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। খাদ্য অফিস থেকে জেনেছি যে পৌরসভায় আমাদের জিআরের চাল উত্তোলন করে নিয়ে এসেছে, কিন্তু আমরা পৌরসভার যারা নির্বাচিত কাউন্সিলরগণ আছি, আমরা আদৌ পর্যন্ত অবগত নেই যে পৌরসভার এই জিআরের চাল কোথায় গেল। আমাদের জন্য চাল দিছে, এই চারিবারে এনায়েত মেয়র এই চাউল উঠাইছে। আজ অবধি আমার ওয়ার্ডে একটা চাউলও দেওয়া হয় নাই। ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের দাবি, করোনার কারণে কর্মহীন থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করলেও পাননি কোনো সরকারি সহায়তা।
পৌরসভা থেকে আমরা এখন পর্যন্ত কোনো অনুদান আমরা পাচ্ছি না। চেয়ারম্যান আমাদের কোনো অনুদানে এখন পর্যন্ত দেয়নি। মেয়র বা জাগো কাছে দিছে, আমরা তো ওইসব জিনিস জানি না। যদি কোনো কমিশনার পায় নাই, আমাকে দিতেও পারে নাই। কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। গরিবদের চাল আত্মসাতের ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান জেলা প্রশাসক। এই বিষয়ে আমি ইউনোকে বলেছি সমন্বয় করার জন্য, যাতে পৌরসভার যারা কাউন্সিলরবৃন্দ আছেন তারাও যাতে এই ত্রাণ সহায়তাটা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতে পারে, তারা সম্পৃক্ত হতে পারে, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য। এছাড়া স্থানীয় সরকার অধিদপ্তরেও বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা ভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়েছেন খুলনার ৫,০০০ প্রান্তিক পোল্ট্রি খামারি। বাজারে প্রতিনিয়ত বাড়ছে মুরগির খাদ্য, ঔষধ ও পরিবহন ব্যয়। বিপরীতে পাল্লা দিয়ে কমছে খামারে উৎপাদিত ডিম মাংসের দাম। এছাড়াও পোলট্রির মুরগি ও ডিমের কারণে করোনা ভাইরাস ছড়াতে পারে এমন গুজবের কারণেও ডিম মাংসের বিক্রি কমেছে বলছেন খামারিরা। তাই পোলট্রি শিল্পকে বাঁচাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোল্ট্রি খাত। করোনা ভাইরাসের কারণে ডিম মাংসের ন্যায্য মূল্য না পেয়ে বর্তমানে এখানকার ৫,০০০ খামারিরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। খামারিরা বলছেন, প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ৯০ থেকে ৯২ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। ডিমের উৎপাদন ব্যয় ৫ থেকে ৬ টাকা হলেও বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকায়। অথচ প্রতিনিয়তই বাড়ছে মুরগির খাদ্য, ঔষধ ও পরিবহন ব্যয়। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই ধস নামবে এই শিল্পে। ওষুধপত্র এগুলা যে পরিমাণ খাবারের দাম, তারপরেও এই যে বিক্রি পর্যায়ে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। একটা ডিম উৎপাদনে আপনার ৫ টাকা ২০ পয়সা খরচ হয়, এখন সেটা মনে করেন ৩ টাকা ৩.৫ টাকা করে ডিম, তাও দেওয়া যাচ্ছে না, নিচ্ছে না কেউ। পশু পাখির মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর গুজব ও বিভিন্ন জেলায় লকডাউনে পণ্য পরিবহন বন্ধ থাকায় মূলত পোল্ট্রি শিল্পে ধস নেমেছে বলে জানালেন মালিক সমিতির এই নেতা। হঠাৎ করে একটা ডিস্ট্রিক্ট লকডাউনের কারণে পরিবহন যাতায়াতের বিঘ্ন ঘটায় আমাদের এই শিল্পে চরম আকারে ধস নেমেছে। এদিকে ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন প্রণোদনার দাবি জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খাদ্যে ভর্তুকি দিতে হবে, পোলট্রি ফিডে ভর্তুকি, কিছু পোলট্রি ফিডের, পোলট্রি মেডিসিনের আগাম কর দিতে হয়, এই করটা মওকুফ করতে হবে। পোল্ট্রি শিল্পের করোনার দীর্ঘমেয়াদী ক্ষতি মোকাবেলায় সরকারিভাবে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইতালির ভাসমান শহর ভেনিস। পর্যটক নির্ভর এই শহরে কোভিড-19-এর থাবায় সবকিছু এখন লন্ডভন্ড। ইতালির নাগরিকদের পাশাপাশি বাদ পড়েননি প্রবাসী বাংলাদেশিরাও। চাকরি হারিয়ে হোম কোয়ারেন্টাইনে সবাই। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় রাত দিন পর্যটকদের পদচারণে মুখরিত ছিল ইতালির ভেনিস। ফেব্রুয়ারিতে শুরু হওয়া কার্নিভাল অনুষ্ঠানে হানা দেয় করোনা। এরপর থেকেই এখন চারদিকে নিস্তব্ধতা, নীরবতা। ব্যস্ত ভেনিসে এখন ভূতুড়ে পরিবেশ। ৩ শতাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। পর্যটন নির্ভর এই শহরটিতে ৫,০০০ প্রবাসী বাংলাদেশির বসবাস। এই ভাইরাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। চাকুরি হারিয়ে হোম কোয়ারেন্টাইনে সবাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজ নির্মাণ শিল্পের শ্রমিকরা। ভেনিসের পার্শ্ববর্তী শহরগুলোতে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। আমি ইটালির জাহাজ নির্মাণ শিল্পের সাথে জড়িত। আমরা এই শিল্পে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সম্পূর্ণ আমাদের আপাতত কাজ বন্ধ। ব্যবসায়িকভাবে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এটি কাটিয়ে ওঠার জন্য কোনো পথ আমরা আসলে দেখতে পাচ্ছি না। আমরা যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী রয়েছি অত্যন্ত আতঙ্কিত এবং শঙ্কিত এই কারণে যে আমরা এখন হোম কোয়ারেন্টাইনে আছি। আমাদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে কঠোর হতে যাচ্ছে।
তৃতীয় দফা চলা লকডাউনের মধ্যে আশানুরূপ রোগী না কমায় বেশ চিন্তিত প্রবাসীরা। এরপরও করোনা মোকাবেলা করে পর্যটন নির্ভর ভেনিস আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সকলের। অন্যদিকে স্পেনে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। প্রতিবেশী পর্তুগালে মারা গেছে 700 জন। তৃতীয় দফা লকডাউনে দুদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় দেশ দুটির নাগরিকরা, পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমতে শুরু করলেও ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। করোনা মহামারীর মধ্যেই চীনের সাংহাইয়ে ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোতে অংশগ্রহণের বিষয়ে আগ্রহী বিশ্বের প্রায় 500 কোম্পানি। শনিবার এই আগ্রহের কথা জানায় প্রতিষ্ঠানগুলো। এদিকে ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিষ্ঠানের সব শাখায় থার্মাল ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কোম্পানি অ্যামাজন। অন্যদিকে বিশ্বজুড়ে লকডাউনের মধ্যেও প্রসাধনী সামগ্রী বেশ ভালোই বিক্রি হচ্ছে বলে জানিয়েছে কসমেটিক কোম্পানি লরিয়েল। আসমা তুলির ডেস্ক রিপোর্ট। করোনার প্রকোপে স্থবির পুরো বিশ্ব, বন্ধ রয়েছে প্রায় সব ব্যবসায়িক কার্যক্রম। এ কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতির তালিকাটাও বেশ দীর্ঘ। তাই পরিস্থিতি সামাল দিতে মরিয়া বিশ্বের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে শনিবার বিশ্বের প্রায় 500 স্বনামধন্য প্রতিষ্ঠান চলতি বছরের শেষে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ইম্পোর্ট এক্সপোতে অংশ নেওয়ার আগ্রহের কথা জানায়। এদিকে কোনো কর্মী মরণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত কিনা তা বুঝতে সব প্রতিষ্ঠানের থার্মাল ক্যামেরার ব্যবহার শুরু করেছে অ্যামাজন। মূলত কারো শরীরে জ্বর আছে কিনা তা বোঝার জন্যই ওই ক্যামেরা বসিয়েছে অনলাইন রিটেল জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর আগে কপালে থার্মোমিটার ধরে কর্মীদের তাপমাত্রা পরীক্ষা করত অ্যামাজন, কিন্তু ওই প্রক্রিয়ায় সামাজিক দূরত্ব মেনে চলা যায় না বলে নতুন এই ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ভাইরাসটির প্রকোপে বিশ্বজুড়ে লকডাউন চললেও অনলাইনে প্রসাধনী সামগ্রী বিক্রি সন্তোষজনক বলে জানিয়েছে বিখ্যাত কসমেটিক্স কোম্পানি লরিয়াল। জানায় বের না হলেও নারীরা ঘরে বসেই নিয়মিত বিভিন্ন প্রসাধনী পণ্য কিনছে। আসমা তুলি, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনা ভাইরাসের বিপক্ষে লড়াইয়ে এবার নিজের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। 2013 সালে শ্রীলঙ্কার গলে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। এক ভিডিও বার্তায় সমাজের বিত্তবানদের নিলামে অংশ নেয়ার আহ্বান জানান এই টাইগার কিপার। ফার্স্ট ডাবল 100 এগেইনস্ট শ্রীলঙ্কা, যেটি আমি 2013 সালে করেছিলাম, সেই ব্যাটটি আমি অকশন বা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি সকল সামর্থ্যবানদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই দেশে এবং দেশের বাইরে এই অকশনে অংশগ্রহণ করবেন এবং যত বেশি প্রাইস দিয়ে আমার এই ব্যাটটি কিনে নিন। এই নিলাম থেকে অর্জিত অর্থ আমি এই কোভিড-19 আক্রান্ত সকল মানুষদের সাহায্যার্থে ব্যয় করব। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিতর্কে স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত ব্রিফিংয়ে এসে ভুল তথ্যের ছড়াছড়ি, মন্ত্রণালয়ে চরম সমন্বয়হীনতা, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। মধ্যপ্রাচ্যে আক্রান্ত হাজারো প্রবাসী, কাজ নেই, আছে খাদ্য সংকট, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় দূতাবাস। করোনার থাবায় কাঁদছে ইউরোপ আমেরিকা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 1,65,000। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও আন্তরিকতার অভাবেই রাজধানীতে লকডাউন হয়েছে কয়েকটি হাসপাতাল, গাইডলাইন মানার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, 8 গ্রাম লকডাউন বাস্তবায়নে ব্যাপক পুলিশ মোতায়েন। এবং করোনার প্রভাবে কৃষিতে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা, বোরো ধান তুলতে শ্রমিক সরবরাহ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। আর এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।